মানুষ বলে দেওয়ালেরও নাকি কান থাকে, কিন্তু নয়ডার সেক্টর 31-এর D5 নম্বর বাংলোটার দেওয়ালে দেওয়ালে জমেছিল অজস্র শিশুর না বলা আর্তনাদ। 2006 সালের ডিসেম্বর মাস, তীব্র ঠান্ডা, চারপাশের আলো ঝলমলে শহরের পেটের ভেতরে লুকিয়েছিল এক ভয়ানক সত্য, এমন এক ঘটনা যা সামনে আসার পর পুরো দেশের মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। নমস্কার, আমি মিলজিৎ। আজ আমরা নিথারির হত্যাকাণ্ডের সেই অন্ধকার গলিতে নামবো, যেখানে অপরাধী শুধু একজন মানুষ ছিল না, অপরাধী ছিল আমাদের সমাজ, আমাদের আইন ব্যবস্থা এবং এক ভয়ঙ্কর প্রশাসনিক ব্যর্থতা। 19টি শিশুর কঙ্কাল পাওয়া গিয়েছিল ঠিকই, কিন্তু বছরের পর বছর আদালতের রায়ে শেষ পর্যন্ত কোনো অপরাধীকে শাস্তি দেওয়া গেল না। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের 1K সাবস্ক্রাইবার হতেই যাচ্ছে, আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন, তো প্লিজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ঘটনার শুরু হয় 2005 সালে নয়ডার সেক্টর 31। একদিকে ধনী ব্যক্তিদের বড় বড় বাংলো, আর তার ঠিক পাশেই একটা ছোট্ট বস্তি নিথারি গ্রাম। এখানকার বেশিরভাগ মানুষই ছিল দিনমজুর ও দরিদ্র শ্রমিক। পেটের টানে মা বাবারা সকালে কাজে যেতেন, আর ছোট ছোট ছেলেমেয়েরা খেলে বেড়াতো ধুলোবালি মাখা গলিপথে। কিন্তু 2005 সালের মে মাস থেকে নিথারি গ্রামে এক অদ্ভুত আতঙ্কের ডানা মেলতে শুরু করে। প্রথমে এক 22 বছরের মেয়ে নিখোঁজ হয়, নাম পায়েল। তারপর কয়েক সপ্তাহের ব্যবধানে আরো একজন, দীপালি, রিম্পা, পিন্টু। একের পর এক 19 থেকে 20 জন শিশু ও তরুণী উধাও হতে থাকে, যেন কোনো এক অদৃশ্য ছায়া এসে গ্রামের ছোট ছোট প্রাণগুলোকে শূন্যে মিলিয়ে দিচ্ছে। নিখোঁজ বাচ্চাদের বাবা মায়েরা যখন কেঁদে কেঁদে থানায় যেতেন, তখন স্থানীয় পুলিশের উত্তর কি ছিল জানেন? আরে, তোমাদের মেয়ে কোনো প্রেমিকার সাথে পালিয়ে গেছে, তোমরা নিজেদের বাচ্চার খেয়াল রাখতে পারো না, থানায় কেন আসছো? হ্যাঁ, দরিদ্র পরিযায়ী শ্রমিকদের বাচ্চারা নিখোঁজ হয়ে যাওয়াটা তৎকালীন পুলিশের কাছে কোনো অপরাধী মনে হয়নি, কিন্তু তারা জানতো না এই প্রশাসনিক অবহেলায় তিলে তিলে ঢেকে দিচ্ছে এক পৈশাচিক সত্যকে। দু 2006 সালের ডিসেম্বর মাস, নিখোঁজ মেয়ে পায়েলের বাবা অনেক চেষ্টা করে তার মেয়ের মোবাইলের লোকেশন ট্র্যাক করেন। লোকেশন দেখা সেক্টর 31-এর D5 নম্বরের ওই বাংলোটার কাছে। গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়েন, তারা পুলিশকে চাপ দেয়। অবশেষে 29 ডিসেম্বর 2006-এ D5 বাংলোর পেছনের ঢাকার ড্রেন পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোদালের প্রথম কোপেই বেরিয়ে আসে একটা প্লাস্টিকের ব্যাগ। ব্যাগ খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট বাচ্চার মাথার খুলি। তারপর দ্বিতীয় ব্যাগ, তৃতীয় ব্যাগ, এরপর ওখান থেকে উদ্ধার হয় একটার পর একটার মাথার খুলি, হাত পায়ের হাড়, আর ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় ও জুতো। ওই ড্রেন যেন একের পর এক 19 জন মানুষের কঙ্কাল উগড়ে দিল। সারা দেশে তোলপাড় শুরু হলো। সংবাদ মাধ্যমে নাম দেওয়া হলো হাউস অফ হররস। কিন্তু ওই D5 বাংলোতে কারা থাকতো, চলুন সেটাই জেনে নেওয়া যাক। বাংলোর মালিক ছিলেন মনিন্দর সিং পান্ধের, একজন ধনী ব্যবসায়ী, আর তার পরিচারক ছিলেন সুন্দর কলি। পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে। ইন্টারোগেশন রুমে সুন্দর কলি যা স্বীকার করেছিল তা শুনে সবার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। কলি স্বীকার করে বাচ্চারা যখন বাংলোর পাশ দিয়ে যেত, সে লজেন্স, চকলেট বা টাকার লোভ দেখিয়ে তাদের ভেতরে ডাকতো। শিশুরা ভেতরে ঢুকলেই কলি তাদের শ্বাসরোধ করে খুন করত। তদন্তকারীদের দাবি অনুযায়ী খুনের পর সে মৃতদেহের ওপরে অত্যাচার চালাতো। শরীর টুকরো টুকরো করে কেটে প্লাস্টিক ব্যাগের ভেতরে ভরে পেছনের ড্রেনে ফেলে দিত। এমনকি নরম মাংস খাওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। তবে তখন থেকে একটা বড় প্রশ্ন ওঠে, একই ছাদের নিচে এতগুলো বাচ্চা খুন হলো, আর বাংলোর মালিক পান্ধের কিছুই টের পেল না? নাকি সব জেনেও তিনি চুপ ছিলেন? মানুষের আন্দোলনের চাপে পড়ে তদন্তটি হাতে নেয় সিবিআই। তদন্তের সময় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের এক বিশেষ কমিটি সন্দেহ প্রকাশ করেছিল যে এত নিখুঁতভাবে শরীর কাটার পেছনে কোনো অবৈধ অঙ্গ পাচার চক্র থাকতে পারে। তবে সিবিআই মূলত সুন্দর কলিকেই প্রধান হত্যাকারী হিসেবে চিহ্নিত করে তদন্ত এগিয়ে নিয়ে যায়। পান্ধেরের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়, যা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। নিম্ন আদালত কলি ও পান্ধের দুজনকেই মৃত্যুদণ্ড দেয়। নিথারি গ্রামের মা বাবারা ভেবেছিলেন শেষ পর্যন্ত তারা বিচার পাচ্ছেন, কিন্তু আইনের লড়াইয়ের আসল মোড় আসা তখনও বাকি ছিল।
সময় গড়িয়ে এলো 2023 সালের অক্টোবর মাসে। আলাহাবাদ হাইকোর্ট এক নজরবিহীন রায় দিয়ে প্রমাণের অভাবে সুন্দরকলি ও পান্ধের দুজনকেই অধিকাংশ মামলা থেকে খালাস দিয়ে দেয়। আদালত স্পষ্ট ভাষায় সিবিআই ও পুলিশের খারাপ তদন্তের সমালোচনা করে। প্রথমত, খোলা ড্রেন থেকে জিনিস উদ্ধারের বিষয়টি আইনি নিয়ম মেনে ঠিকভাবে প্রমাণ করা হয়নি। দ্বিতীয়ত, জোর জবরদস্তি করে কলির কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় মেনেই চলে। 2025 সালের মধ্যে সুন্দরকলি তার শেষ মামলাটিতেও খালাস পায় এবং দীর্ঘ 20 বছর পর পুরোপুরিভাবে জেল থেকে মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। আইনের নথিতে আজ স্পষ্টভাবে লেখা হয়ে গেছে প্রমাণের অভাবে অভিযুক্তরা মুক্ত। কিন্তু নিথারি গ্রামের সেই ছোট ছোট ঘরগুলোতে আজও একটা প্রশ্ন ভেসে বেড়ায়। যদি পান্ধের বা কলি অভিযুক্ত না হয়, তবে D5 বাংলোর পেছনের ড্রেন থেকে উদ্ধার হওয়া ওই 19টি শিশুর কঙ্কাল কাদের ছিল? সেই নিষ্পাপ বাচ্চাদের খুন কেই বা করেছিল? যদি সেই হারিয়ে যাওয়া শিশুগুলো কোনো গরিব শ্রমিকের সন্তান না হয়ে কোনো ধনী পরিবারের সন্তান হতো, তবে কি পুলিশ এত অবহেলা করতে সাহস পেত? তবে কি তদন্তের মান এমন হতো? নিথারি মামলা আমাদের একটা কঠিন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয় যে আইন সবার জন্য সমান বলা হলেও বাস্তব জীবনে ন্যায় বিচার পাওয়াটা অনেক সময় মানুষের সামাজিক পরিচয়ের উপর নির্ভর করে। কঙ্কাল পাওয়া গিয়েছিল, তোলপাড় হয়েছিল, কিন্তু নিথারির সেই নিষ্পাপ শিশুগুলো আজও বিচার পেল না। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো অন্ধকার সত্যের খোঁজে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।